টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। পুলিশ জানিয়েছে রাতে ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। ভোরে তাদের নিয়ে হিনলা ইউনিয়নের হাবিরের ঘোনা পাহাড়ের নিচে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশকে গুলি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই রোহিঙ্গা সন্ত্রাসী নূর আলম, জুবায়ের ও হামিদুল্লাহ নিহত হন। ঘটনাস্থল থেকে 4টি এলজি ও 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের পতনের পর সেখানে যাওয়া বাংলাদেশি জঙ্গিরা দেশে ফেরার চেষ্টা করছে, এমন তথ্য পেয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এরই মধ্যে বিমানবন্দর, স্থলবন্দর সহ দেশের সব প্রবেশপথে জারি করা হয়েছে সতর্কতা। দেশে ফেরার চেষ্টা করলেই জঙ্গিদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। সম্প্রতি সিরিয়ার বাঘুজে সর্বশেষ ঘাঁটিটিও হারিয়েছে আইএস। মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের হাতে বন্দী হয়েছে জঙ্গি গোষ্ঠীটির 800 বিদেশি জঙ্গি। তাদের নিজ নিজ দেশে নিয়ে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে এসব বন্দীর মধ্যে 4-5 জন বাংলাদেশি থাকতে পারেন। সিরিয়ায় আইএসে যোগ দেয়া বাংলাদেশের সংখ্যা 40 জনের মতো। তাদের অর্ধেকই মারা গেছেন বলে কাউন্টার টেরোরিজম ইউনিটের ধারণা। বাকিদের মধ্যে দেশে ফেরার চেষ্টা করছেন 2 ভাই ইব্রাহিম হাসান খান ও জুনায়েদ হাসান খান। চিকিৎসক রোকন উদ্দিন, তার স্ত্রী নাইমা আক্তার, মেয়ে রমিতা, রেজওয়ানা ও জামাতা সাদ কায়েস, দন্ত চিকিৎসক আরাফাত রহমান তুষার সহ আরো কয়েকজন। বাংলাদেশেরও যদি কেউ ওখানে গিয়ে থাকে কিংবা বাংলাদেশি অরিজিন, পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিক, ডুয়াল সিটিজেনশিপ সহ যারা ওখানে গিয়েছে, তারা হয়তো বা সংশ্লিষ্ট দেশে, অর্থাৎ সে যে দেশের নাগরিকত্ব গ্রহণ করেছিল সেই দেশের নাগরিক হয়তো পাসপোর্ট বাতিল হয়ে যায়, বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেও করতে পারে। দেশে ফিরলেই আইএস জঙ্গিদের গ্রেপ্তার করতে বিমানবন্দর সহ সব প্রবেশপথে জারি করা হয়েছে সতর্কতা। আগেই তাদের সম্পর্কে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। যাদের যাদের সম্পর্কে আমাদের তথ্য রয়েছে তাদেরকে যাতে বেশি করে স্ক্রিনিং করা হয় সে বিষয়টা ইমিগ্রেশনও দেখছে, ইমিগ্রেশন অথরিটি দেখছে। পাশাপাশি আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমূহ তারাও নজরদারি করছে। যারা এই ভ্রান্ত পথে পা দিয়েছে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করার চেষ্টা করলে অবশ্যই তারা এন্ট্রি পয়েন্টেই তারা আইডেন্টিফাই হবে এবং আইডেন্টিফাইড হয়ে তারা গ্রেপ্তার হয়ে তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটি গ্রহণ আমরা নিশ্চিত করতে পারব। সিরিয়ায় যাওয়ার পরপরই বিদেশি যোদ্ধাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেয় আইএস। তাই দেশে ফিরতে ট্রাভেল ডকুমেন্ট জোগাড় করতে তুরস্ক দূতাবাসে যোগাযোগ করতে পারেন বাংলাদেশি জঙ্গিরা। এজন্য দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘ 20 বছর পর পাবনায় আত্মসমর্পণ করতে যাচ্ছে চরমপন্থী দলের আরও 6 শতাধিক সদস্য। আগামী মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন 15টি জেলার এসব চরমপন্থী। গত শতাব্দীর 8-এর দশক থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হয়ে পাবনা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চরমপন্থী দলগুলো পুরোপুরি নির্মূল না হলেও নেতৃত্ব শূন্য ও কোণঠাসা হয়ে পড়ে। সম্প্রতি সরকার চরমপন্থী সংগঠনের সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ গ্রহণ করে। এ সময় আত্মসমর্পণে আগ্রহী হয় রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়া সহ 15টি জেলার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি, পূর্ব বাংলা লাল পতাকা সহ কয়েকটি সংগঠনের সদস্যরা। দীর্ঘ সময় আত্মগোপনে থাকা এ চরমপন্থীরা ফিরতে চান স্বাভাবিক জীবনে। পলায়না জীবন এত কষ্ট, এর মতো মনে করেন কষ্টের জীবন হয় না। এক মুঠ ভাত, ডাল ভাত খায়া বউ বাচ্চা, মা বাপ, এলাকার মানুষকে নিয়ে আমরা গম পারবো। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে সুযোগটা দিয়েছে ভালো হওয়ার জন্য তাকে অশেষ ধন্যবাদ। আত্মসমর্পণের পরে কেউ যেন পূর্বের অবস্থানে ফিরে না যায় সে ব্যাপারে সতর্ক থাকার দাবি এলাকাবাসীর। অন্ধকার থেকে তারা আলোতে ফিরে আসুক। এই কাজটা করলে এই দেশের মানুষ নিরাপত্তায় থাকবে।
পুনর্বাসনের বিভিন্ন পরিকল্পনা রয়েছে সরকারের, জানালেন এই কর্মকর্তা। যে অন্ধকার পথ থেকে আলোর পথে স্বেচ্ছা প্রণোদিত হয়ে আসতেছে আমাদের মোটিভেশনের মাধ্যমে, এরা আর অন্ধকার পথের জগতে ফিরে যাবে না এবং এরা মূল স্রোতধারায় ফিরে আসবে। এবং সর্বশেষ 1999 সালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার 4 শতাধিক চরমপন্থী আত্মসমর্পণ করেন। সেই সময় তাদের আনসার বাহিনীতে বিশেষ নিয়োগ দিয়ে পুনর্বাসিত করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। গত রাত 3টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের কালীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে বুড়িমারি যাচ্ছিল বরকত ট্রাভেলসের যাত্রীবাহী বাস। কালীতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান চালকসহ 5 জন। আহত 12 জনকে হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতরা হলেন মিঠাপুকুরের রিয়াজউদ্দিন, লালমনিরহাটের মাহবুবুল ও বিদ্যুৎ, টাঙ্গাইলের সুনীল কুমার ও বিকাশ চন্দ্র। আহত 3 জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং 9 জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে 10,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক। চট্টগ্রামের মজ্জারটেক এলাকায় লেগুনার ধাক্কায় স্কুল ছাত্রী আহত হয়েছে। এই ঘটনায় কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠীরা। পুলিশ জানায়, সকালে পটিয়া এজে চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল 9ম শ্রেণীর শিক্ষার্থী নাজমা আক্তার। পথে তাকে ধাক্কা দেয় একটি লেগুনা। গুরুতর আহত হয় নাজমা। তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। এই ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। অবরোধে দীর্ঘ যানজটে পড়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যাত্রীরা। রাজধানী সহ সারা দেশে বাড়ছে সড়ক দুর্ঘটনা। আহত ও নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে মামলা করে দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় পাওয়ার পরও মিলছে না ক্ষতিপূরণের টাকা। সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা দেশের প্রথম মামলাটি হয়েছিল 29 বছর আগে। 26 বছর লেগেছে রায় হতে। এই 3 বছরেও মেলেনি ক্ষতিপূরণের টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করতে চাই এই অর্থে, গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ, যেটা বর্তমানে বদরুন্নেসা কলেজ, সেখানে আমরা একসাথে ইন্টারমিডিয়েট পড়েছি এবং আমরা যখন সেকেন্ড ইয়ারে 68 তখন ওনাকে আমরা ভিপি করলাম আমাদের নির্বাচনে। তো সেইখানে আমার যেখানে ক্লাসমেট, সেখানে আমার তো একটা দাবি আছে তার কাছে। সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টু সড়ক দুর্ঘটনায় নিহত হন 1989 সালে। তার স্ত্রী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক রওশনারা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন 1991 সালে। 2016 সালে মন্টুর পরিবারকে 3,52 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিচার আদালতের রায় বহাল রেখে আদেশ দেয় আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের রায়ের পরেও এখনও রওশনারা ক্ষতিপূরণের টাকা পাননি। আপিল বিভাগের রায় বাস্তবায়নের জন্য একটি মামলা করেন রওশনারা। আদালত বিবাদী পক্ষের তেজগাঁয়ের 5 বিঘা জমি নিলামে বিক্রির নির্দেশ দেয়। কয়েক দফা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলাম ডাকা হলেও মিলছে না ক্রেতা। মাননীয় প্রধানমন্ত্রী যদি বিবাদী পক্ষকে আদেশ দেন বা অনুরোধ করেন আমার টাকাটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমি ঋণ মুক্ত হতে পারি। আমি আর কত বছর বাঁচার প্রত্যাশা করব? মৃত্যুর আগে কি আমি টাকাটা পেয়ে যাব না? গত বছরের 3রা এপ্রিল বিআরটিসির বাস ও স্বজন পরিবহনের রেষারেষিতে হাত হারান সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী রাজীব। পরে 17 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব। রাজীবের ঘটনাও হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন একজন আইনজীবী। বাবা মা হারানো রাজীবের 2 জন স্কুল পড়ুয়া ভাই রয়েছেন, তাদের খোঁজ নেয়নি কেউ। রাজীব ছিল সংসারের একমাত্র আয়ের অবলম্বন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, যদি ক্ষতিপূরণটা ওরা পেত তাহলে ওরা 2 ভাই, এবং এই বিচারটা যদি হইতো তাহলে আমাদের আত্মার শান্তি পেত। যে এই রেষারেষিটার কারণে যদি একটা শাস্তি হয়, তাও মানুষ ড্রাইভাররা বুঝবে যে না, আর রেষারেষি করে গাড়ি চালানো যাবে না। রাজীবকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টে রুলের উপর শুনানি হবে 10 এপ্রিল। গত 1 বছরে রাজীবের নামে 6টি সরকারি চাকরির পরীক্ষার প্রবেশপত্র আসে খালার বাসার ঠিকানায়। গত 19 মার্চ রাজধানীর কুড়িল এলাকায় সুপ্রভাত নামের একটি বাসের চাপায় মারা যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। হাইকোর্ট থেকে আবরারের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়া হলেও টাকা না দিয়ে সুপ্রভাত বাসের মালিক আপিল করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদের পরিবারকে 2017 সালে 4,61 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। গাড়ির চালক ও মালিকের আপিল আবেদনে মামলা এখনও বিচারাধীন।
এদিকে গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে 10 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। টাকা না দিলে বাস জব্দ করে নিলামে তোলার হুঁশিয়ারিও দিয়েছে হাইকোর্ট। কিন্তু মালিকরা একাট্টা হয়েছেন ক্ষতিপূরণের টাকা না দেওয়ার ব্যাপারে। সড়ক দুর্ঘটনায় বিমানবন্দর সড়কে নিহত 2 শিক্ষার্থী রাজীব ও মিমের পরিবারকে উচ্চ আদালতের নির্দেশে 5 লাখ করে ক্ষতিপূরণের টাকা দেয়া হয়। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই রাজধানীর অধিকাংশ বহুতল ভবন অগ্নিঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গুলশানে বহুতল ভবনের পরিদর্শন কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা জানান। মেয়র বলেন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত কার্যক্রমের শুরুতে সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে সতর্ক করা হবে। প্রাথমিক সতর্কতা অমান্য করলে আইনি ব্যবস্থা সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। এই পরিদর্শন কার্যক্রমে মূলত অগ্নি নিরাপত্তার উপরই বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানান মেয়র। গাফিলতি যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের আজকে এই অবস্থা হতো না। তা আমি সেটাই অনুরোধ করব যে আমরা কিন্তু অনেক ঘটনা কিন্তু দেখেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমরা এখন থেকে যে কাজগুলা করব, যে বিল্ডিং এ যারা দায়িত্বে থাকবেন, যে বিল্ডিং অ্যাপ্রুভালের দায়িত্ব, ফায়ার সেফটির দায়িত্ব, স্ট্রাকচারের দায়িত্ব, আমাদের ইলেকট্রিক্যালের দায়িত্ব, প্রত্যেকের জন্য আমরা মেনে মেনে চলি। আমাদের স্বপ্ন ধরার সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। বিজিএমইএ নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে চলছে ভোট। ঢাকায় 26 পরিচালক পদে প্রার্থী 44 জন। রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনে ভারতের 15টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একজন আচার্য এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের 8টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও বলেন, দ্বিপাক্ষিক জ্ঞান বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সুসম্পর্ক আগামীতে আরো অবারিত হবে। ভবিষ্যৎ যে প্রজন্ম যাদেরকে তৈরি করবেন তারা শুধুমাত্র ডিগ্রিধারী নয়, তারা আলোকিত মানুষ হবে, মর্যাদাবান জায়গায় এই পুরো অঞ্চলকে নিয়ে যাবার জন্য, আমাদের দেশকে যেমন তেমনি এই পুরো অঞ্চলের মানুষকে নিয়ে যাবার জন্য তারা কাজ করতে পারবেন। সেই আলোকিত মানুষ তৈরির জন্য এই বিশ্ববিদ্যালয়গুলো একযোগে কাজ করবে, এটি আমি বিশ্বাস করি। গণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মণিসিংহ হলে কল্যাণ পার্টির 4র্থ কাউন্সিলে তিনি একথা বলেন। চক্রান্তকারীদের সঙ্গে আতাত করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল। জনগণকে সঙ্গে নিয়ে আমরা অবশ্যই অপ্রতিরোধ একটি আন্দোলন গড়ে তুলব। একটা পাথর আমাদের বুকে চেপে বসে আছে, এই যে একটা দানব এসে গেছে, এই দানবকে সরিয়ে দিতে আমরা সক্ষম হব বলে আমরা বিশ্বাস। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের নেত্রী মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড়। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। অবশেষে দীর্ঘ 5 বছর পর নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট হচ্ছে বিজিএমইএর। দেশে তৈরি পোশাক রপ্তানিকারকদের এই সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন কমিশনার সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলার কথা বললেও এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছে স্বাধীনতা পরিষদ প্যানেল। বিজিএমইএর মোট পরিচালক 35 জন, তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চট্টগ্রাম অঞ্চলের 9 পরিচালক বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন। তাই ঢাকা অঞ্চলে 26 প্রার্থী নির্বাচনে ভোটের আয়োজন। ভোটার সংখ্যা 1955 জন, এর মধ্যে 1597 জন ঢাকায় এবং বাকি 358 জন চট্টগ্রামে। আর 26 পরিচালক পদের বিপরীতে 2 প্যানেলের প্রার্থী 44 জন। আমরা আশা করছি যে সারাদিন একটা শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হবে, সুষ্ঠুভাবে ভোট হবে। এখানে আমাদের ডিটিও রিপ্রেজেন্টেটিভও আছে, কিছুটা ডিজিটাল এবং কিছুটা ম্যানুয়াল, দুটো মিলিয়ে আশা করছি যে কয়েক ঘন্টার মধ্যে রাত্রে 9টা 10টার মধ্যে আমরা ডিক্লেয়ার করে দিতে পারবো।
বিজিএমইএ নির্বাচন কেন্দ্রিক বড় দুই জোট সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার মাধ্যমে একটি প্যানেল দিয়েছে। তাদের বিপরীতে নতুন জোট স্বাধীনতা পরিষদ প্যানেল। সকালে ভোট গ্রহণ শুরুর পর কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন স্বাধীনতা পরিষদের প্যানেল নেতা। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। যে কয়েকজনকে আমরা পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিলাম, আমাকে জানানো হয়েছে যে আমাদের পুলিং এজেন্ট যে দুজন তাও আসতে পারেনি, ওনাদেরকে ভয়ভীতি দেখানোর কারণে ওনারা আর আসেন নাই। আমরা আমাদের ক্যান্ডিডেটদেরকে একজন ক্যান্ডিডেট আরেকজন ভোটার হিসাবে এখানে দিয়েছিলাম এজেন্ট, কিন্তু ওনারা এটা অ্যালাউ করছেন না। অভিযোগ আসলে বলতে বলতে না আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে। এমন একটা বিজেপি দেখতে চাই যাতে আমরা অপ্রতিরোধ গতিতে আরো সামনে এগোতে পারি, সবাইকে একসাথে নিয়ে কাজ করাটাই আমাদের লক্ষ্য। নতুন কমিটি চলমান সংকট মোকাবেলা করে দেশের তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী নেতাদের। বিজনেসের পরিবেশকে সরকারের সাথে আলোচনা করে ইন্টারেস্ট রেট নামিয়ে নিয়ে আসা, ইজ অফ ডুইং বিজনেস, হ্যারাসমেন্ট কমিয়ে নিয়ে আসা, এই যে ভ্যাটের নামে বিভিন্ন এক্সপোর্ট সেক্টর ভ্যাটের আওতামুক্ত করা, এগুলো সব চ্যালেঞ্জ আছে, অনেক নিটিগ্রিটি আছে, যেগুলো আমরা সকলে মিলে একসাথে নতুন নেতৃত্বের সাথে আমরা কাজ করতে চাই। বিজেপি অলওয়েজ একটা চ্যালেঞ্জিং জায়গা, এখানে তারা আমরা যেভাবে চালিয়ে গেছি তার থেকেও ভালো করবে বলেই আমরা আশা করি। আগামী 21শে এপ্রিল দায়িত্ব নেবে নতুন কমিটি। ডিবিসি নিউজ ডেস্ক। এই মুহূর্তে কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আছেন সহকর্মী আরিফুর রহমান। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। বেলা 2টো পর্যন্ত এই ঢাকা অঞ্চলে ভোট পড়েছে 718টি, অর্থাৎ 1955 জন ভোটার। সেই হিসেব করলে কিন্তু প্রায় 59%, আরও সুনির্দিষ্ট করলে 58.76% ভোট পড়েছে। অন্যদিকে চট্টগ্রামে 350 উপরে ভোটার রয়েছে, সেখানে বেলা 2টো নাগাদ 250-র মতো ভোট পড়েছে বলে বিজিএমইর বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। সেটি প্রায় 70%-এর কাছাকাছি। অন্যদিকে মোটার আগে একটি হিসাব রয়েছে যে 2013-তে যে সবশেষ নির্বাচনটি হয়েছিল সেখানে 80 থেকে 85% মতো ভোট হয়েছে, এবং এবারও যারা নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা আশা করছেন যে এবারও ওই 80 থেকে 85% পর্যন্তই ভোট পড়বে। যদিও এখন কিন্তু আর 2 ঘন্টারও কম সময় রয়েছে, অর্থাৎ বেলা 4টা পর্যন্ত কিন্তু ভোট হওয়ার কথা রয়েছে, এবং তার পরপরই সাথে সাথে ভোট গণনার কার্যক্রম শুরু করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে নির্বাচন পরিচালনা বোর্ড থেকে। এবং তাদের পক্ষ থেকে আরও যেটি জানানো হয়েছে যে এবার গতবার কিন্তু মধ্যরাত প্রায় পার হয়ে গিয়েছিল যে অনানুষ্ঠানিক কিছু প্রাথমিক ফলাফল ঘোষণা করার জন্য। এবার তারা আশা করছে 9টা থেকে 10টা নাগাদ তারা প্রাথমিক যে ফলাফলটি ঘোষণা করার কথা রয়েছে সেটি ঘোষণা করতে পারবেন। এবং আপনি এর আগে যে প্রতিবেদনটি প্রচার করলেন সেখানে কিন্তু বলা হয়েছিল যে একটি পক্ষ থেকে, অর্থাৎ স্বাধীনতা পরিষদের পক্ষ থেকে যে অভিযুক্তি করা হয়েছে সেই অভিযুক্তি কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছে। যদিও স্বাধীনতা পরিষদের কয়েকজন প্রার্থী সেই ভোট কেন্দ্রে রয়েছেন, তারা ভোট যে চলছে সেই বিষয়টি তারা পরিদর্শন করছেন, এবং তার পাশাপাশি আরেকটি অনুরোধ তারা নির্বাচন বোর্ডের কাছে করেছেন যে ভোট যখন গণনা হবে যেন তাদের যেহেতু এখন পর্যন্ত কোনো এজেন্ট নেই, তাদের দুজন প্রার্থীকে যেন সেই ভোট গণনার সময় থাকতে দেওয়া হয়। যদিও সে বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য আমরা নির্বাচন বোর্ডের কাছ থেকে পাইনি। রেদওয়ান। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। স্বপ্ন ধরার সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। ভারতের লোকসভা নির্বাচন ঘিরে উত্তাপ, বিজেপি ও বিরোধী দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ। ফেনীর সোনাগাজীতে এক পরীক্ষার্থীর গায়ে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। সকালে সোনাগাজী ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে কেন্দ্রে পৌঁছালে আলিম পরীক্ষার্থী ইসরাত জাহানকে ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ঢেলে দিয়ে পালায় সহপাঠীরা। পরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। ওই ছাত্রীর শরীরে 70 থেকে 80% পুড়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দগ্ধ মেয়েটির পরিবার জানায় গত 27শে মার্চ নুসরাতকে যৌন হয়রানির অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এই ঘটনায় মামলায় ওই অধ্যক্ষ কারাগারে রয়েছেন। এরই জেরে আগুন দেওয়ার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পরিবার।
11:30টায় নুসরাত নামক ইন্টারমিডিয়েট আলিম এক পরীক্ষার্থী মেয়ে আমাদের কাছে আসে 70 থেকে 80% পানি। তো আমরা রোগীর অবস্থা ক্রিটিক্যাল বিধে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ওকে ঢাকা বার্ন ইউনিটে রেফার করি। এবার প্রাথমিক চিকিৎসা শেষে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা। এই ঘটনার বিষয়টুকু আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্বাচনী বিরোধের জেরে এক গ্রাম পুলিশকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকাল 9:30টার দিকে উপজেলার তালশহর বাহাদুরপুর সড়কে এই ঘটনা ঘটে। নিহত ভানু লাল চন্দ্র তালশহর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকরি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ির তেল আনতে চালকের সঙ্গে ভানু লালকে পাঠানো হয়। পথে কয়েক যুবক এলোপাথারি গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন ভানু লাল। নিহতের পরিবার জানায় নির্বাচনের বিরোধ নিয়ে আগে থেকেই তাকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছিল। হামলাকারীকে চিনে ফেলায় ভানুলালকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা। জড়িতদের কেউ ছাড় পাবে না বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে চাঁদা দিতে অস্বীকার করায় আমজাদ হোসেন নামে এক যুবকের পায়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার গভীর রাতে চাঁদগাঁও থানার শামশেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, কয়েকদিন ধরে সন্ত্রাসী জালাল, মিল্লাত এবং দিদার চাঁদা দাবি করে আসছিল তার কাছে। আমজাদ চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা ড্রিল মেশিন দিয়ে তার পা ছিদ্র করে দেয়। এই ঘটনায় আহতের বাবা বাদী হয়ে চাঁদগাঁও থানায় মামলা দায়ের করেছেন। তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আহত যুবক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঝিনাইদহে মিথ্যা মামলা থেকে মুক্তি পেলেও আতঙ্কে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেছেন অমিত শিকদার বিশু ও তার স্বজনরা। তবে অমিত ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় জড়িত পুলিশের 5 সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 2016 সালের 10 মার্চ রাতে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরের অমিত শিকদার বিশুকে আটক করে পুলিশ। পরদিন বিশুর কাছে 20 পিস ইয়াবা পাওয়া গেছে দেখিয়ে মামলা করা হয়। বিচার শেষে 2018 সালের 26শে সেপ্টেম্বর নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পান তিনি। পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় বিচার চেয়ে মামলা করেন বিশু। তদন্তের জন্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসকে নির্দেশ দেয় আদালত। তদন্তে এসআই লিটন কুমার বিশ্বাস, এএসআই আব্দুল গাফফার, জেলার ডিএসপি ইন্সপেক্টর ইমরান হোসেন, এসআই বিশ্বজিৎ পাল ও কনস্টেবল মিরাজের জড়িত থাকার প্রমাণ মেলে। পরে ওই 5 পুলিশ সদস্য সহ সেই সময় থানার দায়িত্বে থাকা ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এই অবস্থায় পুলিশের বিরুদ্ধে মামলা করায় আতঙ্কে আছে বিশু ও তার পরিবার। আমার ছেলের 3টে বাচ্চা, তাদের আমি বাড়ি রাখতে পারছি না, শুধু আতঙ্কে ভয়ে কখন এসে আমার বাড়ির পরে আঘাত করে তাদের হয়তো মেরে ফেলবে। শুধু বললো আমাদের আমার মাকে যে পুলিশের বিরুদ্ধে মামলা করে বেঁচে থাকতে পারবেন তো। চোখের পলকের মধ্যে রাখছে, কখন আমাকে তুলে নিয়ে যেতে পারবে। একটু আড়াল মতন পাইলেই ধরে নিয়ে চলে যাবে, গুম করে দেবে, খুন করবে। এদিকে পুলিশ জানায় তদন্ত করে বিশুর নিরাপত্তায় ব্যবস্থা নেবেন তারা। আশঙ্কার কিছু তো দেখিনি আমরা। আর সে শুধু জনৈক বিশু না, এটা যে কোনো নাগরিক যদি নিরাপত্তা ভোগে তো আমরা তারাই অবশ্যই আমরা সেই নিরাপত্তা যাতে দেওয়া যায় এবং নিরাপত্তার যে কারণ তার ভীত হওয়া সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখবো। আমরা আইনগত ব্যবস্থা অবশ্যই। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে সরকার খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে চিন্তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে নৌ থানার উদ্বোধন করে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা কজ দিয়ে, একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। সেই আবেদনটি আমাদের কাছে এখনো আসেনি। আসলে তারপরে আমরা চিন্তা করব আমরা তিনি যাবেন কি যাবেন না। পুলিশ বাহিনীর মধ্যে 2-1000 পুলিশ যদি অন্যায় কাজ করে থাকে তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা হচ্ছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
নিরাপদ সড়কের জন্য সঠিক পরিকল্পনা করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। মহানগর নাট্যমঞ্চে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ৮ম মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, যার যা দায়িত্ব তা পালন করতে হবে। অনুষ্ঠানে রেল মন্ত্রী নুরুল ইসলাম জানান, মানুষ নিরাপদ যোগাযোগ ব্যবস্থা চায়, শুধু সড়ক নয়, রেল ও নৌপথকেও নিরাপদ করতে হবে। এ সময় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, সড়কের পাশাপাশি শহরকেও নিরাপদ করতে হবে। নিরাপদ সড়কের জন্য জিরো টলারেন্স দেখাতে হবে। কিছুদিনের মধ্যেই ড্রাইভারদের ডোপ টেস্ট শুরু হবে বলে জানান মেয়র। নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানান, নিরাপদ সড়ক ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না। শুধু চালকদের দোষারোপ করলে হবে না, তাদের শিক্ষিত করতে হবে। আমার এই ভুল যেন না আমার কোন জেনারেশনের কাছে ডিসিমিনেটেড না হয়, এজন্য আমরা তাদেরকে অনেক ভালোবাসি এবং সংরক্ষিত ভাবে তাদেরকে গড়ে তুলতে চাই। রোড অ্যাক্সিডেন্ট একটা কারণে হয় না, এই সমস্ত কজগুলোকে আমার মনে হয় আমরা এভাবে বিভিন্ন ভাবে যদি আমরা ব্যবস্থা নিই, তাইলে আমরা 100 ইনশাআল্লাহ নিরাপদ সড়কের একটা গোল ইনশাআল্লাহ পৌঁছতে পারবো। মাসিক সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগের সুযোগ রয়েছে পুঁজিবাজারেও। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, দীর্ঘমেয়াদী এমন বিনিয়োগে রয়েছে ব্যাংকের চেয়ে বেশি মুনাফা পাওয়ার সম্ভাবনা। এমন সঞ্চয়ে গ্রাহক পাবেন ইন্স্যুরেন্স কাভারেজও। অর্থ সঞ্চয়ের জন্য ব্যাংকে ডিপিএস খোলেন অনেকেই, কিন্তু পুঁজিবাজারেও রয়েছে এমন মাসিক সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগের সুযোগ। রাজধানীর জাতীয় চিত্রশালায় অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপোতে বিনিয়োগকারীদের জন্য রয়েছে এমনই সব আয়োজন। আমাদের এটা একটা মান্থলি ইনভেস্টমেন্ট পলিসি, মিনিমাম 1000 টু মোর দ্যান এনি অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতে পারবেন মান্থলি। এখানে আর্নিং ভালো দেয় সেসব কোম্পানিতে ইনভেস্ট করলে এখানে আপনার 10 to 15% আপনার অ্যাটলিস্ট 6 মান্থ এটা আপনার কাভার করে সাধারণত। পুঁজিবাজার মানেই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, তবে দীর্ঘমেয়াদে ব্যাংকের চেয়ে মুনাফার সুযোগ বেশি। শেয়ার মার্কেট হচ্ছে যেখানে আপনি বেশি রিটার্ন এক্সপেকটেশন করতে পারবেন, ঠিক আছে, এবং আমরা সেটাও বলি এটার সাথে কিন্তু রিস্কটাও আপনাকে একটু বেশি নিতে হবে। সো এই জন্য শেয়ার মার্কেটে যারা আসবেন তারা কিন্তু লং টার্ম একটা হোল্ডিং পিরিয়ড বা ইনভেস্টমেন্ট পিরিয়ডটার কথা চিন্তা করেই আমরা বলি যে ওনাদের আসতে হবে। বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে প্রত্যক্ষ অভিজ্ঞতা দিতে লঙ্কা বাংলা এনেছে বিশেষ অ্যাপ। আমাদের একটা অ্যাপ আছে স্টক পাঠশালা। এই স্টক পাঠশালায় যাওয়ার পর আপনি যেটা করতে পারবেন, আপনাদেরকে একটা ভার্চুয়াল 25 লাখ টাকা দেওয়া হবে। তো এই 25 লাখ টাকা দিয়ে আপনি আপনার পোর্টফোলিও নিজের মতন সাজাতে পারবেন। যখন মার্কেট ওপেন হবে, ওই মার্কেট ওপেন হওয়ার পর আপনি বাই সেল অ্যাকর্ডিং টু দ্য মার্কেট প্রাইস করতে পারবেন। বিনিয়োগকারীদের উৎসাহ বাড়াতে অনেক প্রতিষ্ঠান মেলায় দিচ্ছে ফ্রি বা ডিসকাউন্টে বিও অ্যাকাউন্ট খোলার সুযোগ। যদি কেউ মেলাতে অ্যাকাউন্ট ওপেন করে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অ্যাকাউন্ট ওপেনিং চার্জ থাকছে না। এছাড়াও শেয়ার ও কোম্পানি সম্পর্কিত গবেষণালব্ধ তথ্য উপাত্ত দিচ্ছে কিছু প্রতিষ্ঠান। ক্লায়েন্টদেরকে শুধুমাত্র ট্রেডিং না, আমরা রিসার্চ কিছু সাপোর্ট দিয়ে থাকি। র্যান্ডমলি ট্রেড না করে কিছু জেনে শুনে ট্রেড করেন। পুঁজিবাজারের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরার জন্যই এই মেলার আয়োজন। পুঁজিবাজারের যে গুরুত্বটা, সেই গুরুত্বটা এবং আমাদের পুঁজিবাজারের যে সম্ভাবনা, সেটি সরকার সহ সকল পলিসি মেকারের কাছে তুলে ধরা। কারণ আমাদের মনে হয় আমাদের পলিসি মেকাররা পুঁজিবাজারের প্রতি যথেষ্ট পরিমাণে যত্নবান না। পুঁজিবাজার বিষয়ক এই মেলা চলবে 6 এপ্রিল পর্যন্ত। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাগেরহাটের চিতলমারীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প জমি আছে ঘর নাই এর আওতায় 5 শতাধিক পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। জমি থাকলেও বাড়ি করার সামর্থ্য নেই এমন মানুষেরা মাথা গোঁজার ঠাঁই পেয়ে আনন্দিত। চিতলমারী উপজেলার বর্ণী গ্রামের বিধবা বৃদ্ধা তসলিমা বেগম সন্তানদের নিয়ে থাকতেন জরাজীর্ণ একটি কুঁড়ে ঘরে, কিন্তু এখন তিনি বাস করছেন সরকার নির্মিত আধাপাকা বাড়িতে। আর স্বামী নেই, প্রধানমন্ত্রী ঘর দিয়েছে, সেই ঘরে বসবাস করতেছি, রাস্তায় কাজ করে খাই। তসলিমা বেগমের মতো এরকম ঘর পেয়ে খুশি উপজেলার আরো অনেক মানুষ। প্রধানমন্ত্রী ঘর দিয়েছে, আমাকে ছেলে মেয়ে নিয়ে ভালো ঘরের ভিতর বসত করতেছি। সামর্থ্য নাই বিধায় সরকার একটা ঘর দিয়েছে, ঠিক আছে, এখন ছেলে মেয়ে নিয়ে সে জায়গায় থাকি। তারাবার পরিবেশ ছিল না, তারপর সরকার আমাকে এই ঘরটা দিয়েছে। আমি পেশায় ভ্যান চালাই, আর সরকার আমাকে এখন ঘর দিয়েছে একদম ফ্রি, আমরা সেই ঘরে বউ বাচ্চা নিয়ে থাকি। আমি দিন মতো কাজ কাম করে খাই, এখন ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে আমি খুব ভালো আছি। আধাপাকা এসব ঘর দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা জনপ্রতিনিধির। এই কর্মসূচির আওতায় 38 জনকে পুনর্বাসিত করায় তারা সুখে স্বাচ্ছন্দ্যে তাদের পরিবার পরিজন নিয়ে সেই ঘরের নিচে সুন্দরভাবে জীবনযাপন করছে। প্রকল্পের আওতায় এখানকার 7টি ইউনিয়নে 505টি ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তোলমারী উপজেলাতে আমরা প্রথম পর্যায়ে ৯৯টি ঘর পেয়েছিলাম, বরাদ্দ ছিল ৯৯ লাখ টাকা, অর্থাৎ ঘর প্রতি ১ লাখ টাকা করে। আমরা সেই ঘরগুলো সম্পূর্ণ করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করেছি। এসব ঘর নির্মাণ শেষ হলে হাসি ফুটবে ৫ শতাধিক পরিবারে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। চলতি মাসেই কারাবন্দী ৩৬০ জন ভারতীয়কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এপ্রিলে ৪ ধাপে তাদের মুক্তি দেবে ইসলামাবাদ। শুক্রবার এ ঘোষণা দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল জানান, ভারতের ৫৩৭ জন বেসামরিক নাগরিক পাকিস্তানের কারাগারে রয়েছে। এদের মধ্যে এপ্রিলে ৪ ধাপে ৩৬০ জনকে মুক্তি দেওয়া হবে। মুক্তির অপেক্ষায় থাকা এসব বন্দীর মধ্যে ৩৫৫ জনই মৎস্যজীবী। ২০০৮ সালের ২১শে মে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার বিনিময় চুক্তির আওতায় প্রতি বছর ২ বার পরস্পরের মধ্যে বন্দী তালিকা বিনিময় করে আসছে দিল্লি ও ইসলামাবাদ। ভারতের কারাগারে ৩৪৭ জন পাকিস্তানি আটক রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়সাল। ব্রেক্সিটের আগে ব্রিটিশ পাসপোর্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের প্রতীক তুলে নিয়েছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গেল ৩০শে মার্চ থেকেই পাসপোর্টের নতুন এই সংস্করণ দেয়া শুরু করেছে ব্রিটিশ দূতাবাস। সংশোধিত পাসপোর্টের সরবরাহ কম থাকায় কয়েকজনকে পুরনো সংস্করণ দেয়া হয়েছে বলেও জানা যায়। নির্ধারিত সময়ে ২৯শে মার্চেই ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে আসবে এমন প্রত্যাশায় পাসপোর্টে সংশোধন আনা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে স্বল্প সময়ের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতীক থাকা পাসপোর্ট গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এর আগে বৃহস্পতিবার হাউস অব কমন্সের আইন প্রণেতাদের মধ্যে কর নীতি নিয়ে আলোচনার সময় পার্লামেন্টের ছাদ থেকে পানি পড়া শুরু হয়। এই কারণে ২ ঘন্টা আগেই অধিবেশনটি মুলতবির ঘোষণা দেন ডেপুটি স্পিকার লিন্ডসি ওয়েল। এবার জানাবো সালম গ্রুপ খেলার খবর। আজ ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে দিনটি পালন করছে বাংলাদেশ। সকালে শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ক্রীড়া দিবসের শোভাযাত্রার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও একাডেমি অংশ নেয় শোভাযাত্রায়। শোভাযাত্রাটি শিশু একাডেমি থেকে শুরু হয়ে জাতীয় ক্রীড়া কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এর আগে খেলাধুলায় বাংলাদেশের নানা সাফল্য ও তাতে বর্তমান সরকারের অবদানের কথা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিদেশে খেলতে যাওয়ার আগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার আহ্বানও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এই ধরনের কোনো ঘটনা যাতে আর ভবিষ্যতে না হয়, অবশ্যই আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে অনুরোধ করব, সে দেশের কি কি টুর্নামেন্টে কি নিরাপত্তা দেবেন, দয়া করে এই বিষয়টিকে আপনারা নিশ্চিত করবেন। তাদের কাছে জানতে চাইবেন যে কি নিরাপত্তা তারা আমাদের খেলোয়াড়দেরকে দেবে। এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই আমাদের খেলোয়াড়রা সেখানে যাতে অংশগ্রহণ করতে পারে। আবারও ফিফা ও এএফসির কার্যনির্বাহী কমিটির নারী প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মাহফুজা আক্তার কিরণ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এবারের এএফসির কংগ্রেস। সেখানে মাহফুজা আক্তার কিরণ পুনরায় সদস্য নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে আনঅফিসিয়ালি ফিফার সদস্য পদেও পুনর্নির্বাচিত হন কিরণ। এএফসির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাহরাইনের ফুটবলের সর্বোচ্চ নেতা শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। এবারের এএফসি কংগ্রেসের শুরু থেকেই দুর্দান্ত ভূমিকা রাখেন বাংলাদেশ ও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন। এএফসির নতুন সভাপতির সঙ্গে সালাউদ্দিনের সম্পর্ক ভালো থাকায় ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে তাকে পাশে পাবার আশা করছে বাফুফে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন ২৪ ঘন্টা।